আজকে আমাদের 2 নম্বর ক্লাস। এখন আমরা শিখব টর্ক বা ঘূর্ণন বল। এর আরেকটা নাম আছে ভ্রামক বল। ভ্রামক বল। টর্কের তিনটা নাম, একটা হচ্ছে টর্ক, তারপর হচ্ছে ঘূর্ণন বল, হচ্ছে ভ্রামক বল। এই টর্ক কি আমরা সহজ ভাষায় বলতে পারি, ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে বলের সমতুল্য রাশি হলো টর্ক। এখন আমরা একটা অঙ্ক দেখলে খুব সহজেই বুঝতে পারবো। সাপোজ এটা মনে করি একটা স্কেল, এই হচ্ছে মেন পয়েন্ট। এই স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। আর এই স্কেল মাঝ বরাবর আমরা একটা বল প্রয়োগ করব, একটা ফোর্স প্রয়োগ করলাম। তারপরে এই জায়গা থেকে আমাদের সরণ ঘটবে দূরত্ব। তারপর হচ্ছে এই যে আমরা দাগ দিই, এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন আমাদের প্রশ্ন হলো, এখানে তৈরি হওয়া টর্কের মান কত? তাহলে আমরা টর্কের সূত্র কি জানি? আমরা জানি টাউ ইকুয়াল হচ্ছে আর এফ সাইন থিটা। আমাদের আর এর মান বের করতে হবে। যেহেতু এটা পুরো স্কেলটার মান হচ্ছে 8 মিটার, তার মধ্যে বলটা প্রয়োগ করেছে কোন জায়গায়? মাঝ বরাবর। তাহলে এই 8 এর অর্ধেক হবে আমাদের কি? আর এর মান। তাহলে আর এটা হচ্ছে 8। তাহলে আমাদের আর এর মান কত হবে? 8 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 4। তাহলে এটুকুর মান হচ্ছে কত? 4 মিটার। তাহলে আর এর মান কত পেলাম আমরা? 4 ইনটু এবার এফ এর মান। তাহলে এফ এর মান কত হচ্ছে? 20 নিউটন, 20 নিউটন ইনটু সাইন থিটা। এখন আমাদের এই থিটার মান বের করতে হবে। আমরা সবাই এই সময় ভুল করি। এখন দেখতে হবে থিটার মান কোনটা নিতে হবে। এই জায়গা হচ্ছে এই বলটা প্রয়োগ করেছে এদিক থেকে, আর সরণ ঘটছে এদিক থেকে। তাহলে আমাদের কাজ কি? এই জায়গায় সবসময় রাখতে হবে, থিটার মান নেওয়ার সময় সবসময় মনে রাখতে হবে দুইটা রেখার মূল বিন্দু বা শুরু বিন্দু এক জায়গায় থাকতে হবে। তাহলে এটা আমাদের শুরু বিন্দু না, এটা আমাদের শেষ বিন্দু। তাহলে আমাদের কি করতে হবে? এই ভেক্টরটাকে, এই রেখাটাকে আমাদের সামনের দিকে নিতে হবে। তাহলে এই রেখার শুরু বিন্দু এই জায়গায়, আর হচ্ছে এই রেখার শুরু বিন্দু এই জায়গায়। তাহলে আমরা এই কোণটা আমাদের নিতে হবে। তাহলে এটা একটা লম্ব, এটা একটা হচ্ছে রেখা। তাহলে এইটুকুর মান হচ্ছে আমরা জানি 90 ডিগ্রি। তাহলে এটা যদি এইটুকুর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। 30। আর এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ। তাহলে এই কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই কোণও হবে কত? 30 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান আছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তোমরা এখন লিখতে পারি কত? 4 × 8 0 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। পরে 2 দিয়ে 80 কে ভাগ দিলে হচ্ছে 40। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো? 80। টর্কের একক হচ্ছে নিউটন মিটার। মানে এফ এর একক হচ্ছে নিউটন আর আর এর একক হচ্ছে মিটার। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 40 নিউটন মিটার। আশা করি
বুঝতে পারছো। এখন আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে জানবো। কৌণিক ভরবেগ কাকে বলে? আমরা সহজে বলতে পারি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। আমরা এখন এই বৃত্তের মাধ্যমে খুব সহজেই দেখব কিভাবে কৌণিক ভরবেগ বের করেন। যে আমরা প্রথমে একটা রেখা দিই, একটা রেখা নিলাম। এখন সাপোজ আমরা মনে করি এই যে একটা বস্তু আছে, এই বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসবো। বস্তুটা আমরা এই জায়গা থেকে যখন এই জায়গায় আনছি তখন আমাদের একটা সময়ের প্রয়োজন হয়েছে। তাহলে আমরা এই সময়টাকে ধরি ডেল্টা টি। ডেল্টা টি পরিমাণ সময় লাগছে। আমরা এই জায়গা থেকে এই যে একটা রেখা দিই, তাহলে এই যে একটা কোণ দাঁড়ালো, এই কোণটাকে আমরা ধরি থিটা। এই থিটার একটা নাম আছে, এই থিটার নাম হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণ। যদি আমরা এই বস্তুটাকে পুরোটা ঘুরিয়ে এই জায়গায় নিয়ে আসি তখন বলতো এর মান কত দাঁড়াবে? তাহলে এর মান দাঁড়াবে কত? 180 ডিগ্রি। এই জায়গা থেকে এই যে একটা বস্তুটা আমরা এই দিক ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে এটা কি হচ্ছে? সরলরেখা। সরলরেখার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই পুরোটা কোণ কত হলো? 180 ডিগ্রি। এভাবে প্রশ্ন এমসিকিউ আসতে পারে। এখন আমরা দেখি ডেল্টা টি। ধরি ডেল্টা টি সময়ে কৌণিক সরণ হচ্ছে থিটা। তাহলে 1 সময়ে কৌণিক সরণ হবে কি? থিটা ভাগ ডেল্টা টি। তাহলে এই ডেল্টা টিকেই আমরা কি বলবো? কৌণিক বেগ। কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ সমান কি হলো? ডেল্টা ডিভাইডেড ডেল টি। তাহলে কৌণিক বেগ কি হলো? তাহলে কৌণিক বেগ হলো থিটা ডিভাইডেড ডেল্টা টি। কৌণিক সরণ ডিভাইডেড সময়। কৌণিক বেগের একটা একক আছে, কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এটা অনেক এমসিকিউতে আসতে পারে। নিচের কোনটি কৌণিক বেগের একক? রেডিয়ান পার সেকেন্ড। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব নাল বা শূন্য ভেক্টর। নাল বা শূন্য ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান হচ্ছে শূন্য এবং যার কোনো নির্দিষ্ট কোনো দিক নেই তাকেই কি বলে? নাল বা শূন্য ভেক্টর বলে। এই নাল বা শূন্য ভেক্টরকে শূন্য ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি নাল ভেক্টর? তাহলে আমাদের নাল ভেক্টর কোনটা? এই যে 0 তারপর একটা ভেক্টর চিহ্ন, এটা হচ্ছে আমাদের নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এখন আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর তিনটা বৈশিষ্ট্য জানবো। এখানে বৈশিষ্ট্য কি? দুটি সমান ভেক্টরের বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টরের প্রয়োজন হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুটি সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফল
গুণফল প্রকাশ করার জন্য, প্রকাশ করার জন্য শূন্য ভেক্টর প্রয়োজন, শূন্য ভেক্টর প্রয়োজন। যেমন আমরা লিখতে পারি এ ভেক্টর ও বি ভেক্টর সমান্তরাল হলে, সমান্তরাল হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল 0 হবে। এবার হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্যটা, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। আবার বলি, 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এমসিকিউ আসতে পারে, সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কত? শূন্য। এখন আমরা দেখব সমান ভেক্টর। সমান ভেক্টর কাকে বলে? দুটি ভেক্টরের মান এবং দিক যদি একই হয় তাহলে তাকে সমান ভেক্টর বলে। এখন আমরা রেখার মাধ্যমে দেখি, এটা হচ্ছে একটা বিন্দু এ বি, একটা ভেক্টর। আমরা আবার একটা রেখা রাখি সি ডি, একটা হচ্ছে ভেক্টর। এই দুইটা ভেক্টরের আদি বিন্দু কিন্তু এই জায়গায় এ বিন্দু আর হচ্ছে সি বিন্দু। তাহলে দিকটা কোন দিক? এই দিকে, ডান দিকে। এই ভেক্টরের দিক কোন দিক? ডান দিক। এবং সি ভেক্টরের দিক কোন দিক? ডান দিক। তাহলে দুইটা ভেক্টরের দিক এক এবং কি মানও সেম। মনে করি এটা 5 মিটার, এটাও 5 মিটার। তো দুইটা ভেক্টরের মান এবং দিক যদি একই হয় তাহলে তাকে আমরা কি বলবো? সমান ভেক্টর বলবো। তাহলে এবি ভেক্টর আর হচ্ছে সিডি ভেক্টর হচ্ছে সমান ভেক্টর। এবার আমরা দেখব কি বিপরীত ভেক্টর। সমান ভেক্টরের মতোই এটাও, কিন্তু এর দিক বিপরীত হবে। সমান ভেক্টর বিপরীত ভেক্টর কাকে বলে? দুইটা ভেক্টরের মান যদি সেম হয় এবং কি আর দিক থাকবে, এবং যদি দিক বিপরীত হয় তাহলে তাই কি বলে? বিপরীত ভেক্টর। যেমন আমরা দেখি, তুমি একটা রেখা রাখি, হচ্ছে মূল বিন্দু, হচ্ছে ভেক্টরের দিক এ বি, একটা ভেক্টর। এরপর আমরা আরেকটা রেখা রাখি, এর দিক হচ্ছে এই দিক আর হচ্ছে মূল বিন্দু হচ্ছে এই জায়গায় সি ডি। এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার। এখন আমরা দেখি এ ভেক্টর এবি ভেক্টর, এবি ভেক্টরের দিক কোন দিক? ডান দিকে। আর সিডি ভেক্টরের দিক কোন দিক? বাম দিকে। দুটো ভেক্টরের মান কিন্তু সেম, এই জায়গাও 4 মিটার, এই জায়গাও 4 মিটার, কিন্তু তাদের দিক কোন দিক? তার ডিরেকশন হচ্ছে এই দিকে। সিডির ডিরেকশন হচ্ছে এদিকে আর এবির ডিরেকশন হচ্ছে এদিকে। তাহলে দিক কি? বিপরীত। তাহলে মান সেম এবং দিক বিপরীত হলে তাই কি বলবো আমরা? বিপরীত ভেক্টর। তাহলে এবি এবং সিডি হচ্ছে কি? মিল হচ্ছে বিপরীত ভেক্টর। এখন আমরা কি দেখবো? অবস্থান ভেক্টর। আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা একটু দেখি। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা বা নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব কিভাবে বোঝা যায়। এটা হচ্ছে মূল বিন্দু, এই থেকে আমরা আরেকটা রেখা রাখি, তো এই জায়গা থেকে আবার আমরা আরেকটা রেখা রাখি। হচ্ছে ও বিন্দু দেই, এটা দেই পি বিন্দু,
এটা হচ্ছে কিউ বিন্দু। এখন আমাদের যদি বলা হয় ও পি একটা ভেক্টর, ও পি ভেক্টর, এখন আমরা বলতে পারি এই পি ভেক্টরের অবস্থান ভেক্টর কোনটা? এই পি ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে ওপি ভেক্টর। এই পি ভেক্টরের অবস্থান ভেক্টর কোনটা? ওপি ভেক্টর। কোন বিন্দুর সাপেক্ষে? ও বিন্দুর সাপেক্ষে। আর আমরা পি এবং কিউ বিন্দু দেখি, পি ও কিউ বিন্দু, পি ও কিউ ভেক্টর। তাহলে আমরা যে লিখব পি ও কিউ ভেক্টর, এর দিক কোন দিক? এই দিকে। তাহলে আমরা বলতে পারি কি? তাহলে আমরা বলতে পারি কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে পি কিউ ভেক্টর। কোন বিন্দুর সাপেক্ষে? পি বিন্দুর সাপেক্ষে, কারণ এই জায়গায় মূল বিন্দু। এবার আমরা আবার দেখি এই বিন্দুর ডিরেকশন কোন দিক? এই দিকে। তাহলে আমরা বলতে পারি ওপি ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর হচ্ছে কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর, কারণ মূল বিন্দু এটা আর দিক হচ্ছে কিউ ভেক্টরের দিকে। তাহলে কিউ ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ ভেক্টর। কোন বিন্দুর সাপেক্ষে? ও বিন্দুর সাপেক্ষে। এবার আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখলে আরো ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো। এদিকে একটা ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে ও বিন্দু। আমরা এই ভেক্টরটাকে ধরি এ ভেক্টর, আর এই ভেক্টরটাকে ধরি আমরা বি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি কি? ও এ ভেক্টর। আমরা এই যে লিখতে পারি কি? ও বি ভেক্টর। আমরা যে মনে মনে ধরতে পারি এই ভেক্টরটাকে আর ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, এই ভেক্টর স্মল এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম কি? ও বি ভেক্টরকে আমরা স্মল বি দিয়ে প্রকাশ করলাম। এখন আমরা বলতে পারি এই ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর। কোন বিন্দুর সাপেক্ষে? এই ও বিন্দুর সাপেক্ষে। তারপর হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা বলতে পারি কি? বি ভেক্টর। কোন বিন্দুর সাপেক্ষে? এই ও বিন্দুর সাপেক্ষে। এখন আমরা লিখতে পারি কি? এখন আমাদের একটা প্রশ্ন হলো, এই জায়গা থেকে এই দিকটা দেখা রাখলাম, ডিরেকশন হচ্ছে এই বিন্দুর দিকে। যদি এখন তোমাকে প্রশ্ন করা হয় এ বি ভেক্টরের মান কত, তখন কিভাবে বের করবা? তাহলে আমরা এখন কি বলবো? ডিরেকশন থেকে ত্রিভুজ আকারে লিখবো। তাহলে আমরা এই যে লিখতে পারি, তাহলে ডিরেকশন হচ্ছে এই জায়গা থেকে এই দিক গেছে, তাহলে আমরা লিখতে পারি এ বি ভেক্টর যোগ এই থেকে আবার এ দিকে গেছে, তাহলে বি এ, সরি যে ও ভেক্টর, ও বি ভেক্টর যোগ হচ্ছে বি এ ভেক্টর ইকুয়াল ও এ ভেক্টর, ও এ ভেক্টর। এই যে আমরা ওই কি জন্য লিখলাম? কারণ এই দিকটা হচ্ছে কোন দিক? এই দিকে। দুইটা ভেক্টরের দিক হচ্ছে এই দিকে, তাই এই দুটো ভেক্টরের দিক হচ্ছে কি? এই দিকে একটা ভেক্টর, এই দিকটা ভেক্টর, দুটো ভেক্টরের দিক হচ্ছে একই দিকে। তাহলে আমরা এই দুটো ভেক্টর যোগ করছি, আর একটা ভেক্টর হচ্ছে তাদের বিপরীত দিকে। তাহলে আমরা কি করছি? সেটা সমান চিহ্ন দিয়ে লিখছি। এটা সহজভাবে বোঝানোর জন্য বলছি। এখন আমরা লিখতে পারি কি? দরকার কি? এ বি ভেক্টরের মান। তার আমরা এ বি ভেক্টর ইকুয়াল লিখতে পারি ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। ও এ ভেক্টর মান কত হচ্ছে? এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর মান ধরছিলাম কি? বি ভেক্টর। তার আমরা লিখতে পারি কি? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা এ বি ভেক্টর সমান লিখতে পারি কি? এ বি ভেক্টর সমান লিখতে পারি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এই যে কি ভেক্টর আছে? বি ভেক্টরটা। বি ভেক্টরটা যদি এই জায়গায় থাকে তাহলে আমরা প্রথমে কি লিখবো? বি ভেক্টর, তারপর মাইনাস চিহ্ন, তারপর লিখবো আমরা এ ভেক্টর। আমরা কিভাবে বুঝবো এই জায়গায় কোন ভেক্টরটা বসবে? আমাদের দেখতে হবে ডিরেকশনটা কোন বিন্দুর দিকে ছিল? বি বিন্দুর দিকে। তাহলে আমাদের বি বিন্দুটা পরে বসবে। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। অবস্থান ভেক্টরকে
আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি আর অবস্থান ভেক্টর, তাহলে অবস্থান ভেক্টর কোনটি? আর ভেক্টর। এখন আমরা এই অঙ্কটা দেখব, তাহলে আমাদের অবস্থান ভেক্টর সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা হবে। পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক -3, 4, 5 এবং -3, 2, 4 হলে স্থানাঙ্কের সাহায্যে PQ ভেক্টরকে প্রকাশ করো এবং এর মান কত? আমাদের ভেক্টরকে প্রকাশ করতে হবে, তারপর কি করতে হবে? মান বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি। আমরা প্রথমে কি লিখব? P বিন্দুর স্থানাঙ্কর, P বিন্দুর অবস্থান ভেক্টর, P বিন্দুর অবস্থান ভেক্টর, ধরি R1 ভেক্টর ইকুয়াল হচ্ছে কি আছে যে -3, তাহলে -3 I ভেক্টর যোগ 4 J ভেক্টর প্লাস 5 K ভেক্টর। এরপর আছে কি? কিউ ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর R2 ভেক্টর ইকুয়াল এসে +3 I ভেক্টর যোগ -2 J ভেক্টর প্লাস 4 K ভেক্টর। দুটো ভেক্টর আমাদের প্রকাশ করা শেষ। এখন আমরা কি করব? PQ ভেক্টরের মান বের করব। তাহলে আমরা এখন লিখতে পারি P ভেক্টর PQ ভেক্টর। এইদিকে আমাদের এই যে বুঝতে হবে কোনটা থেকে কোনটা বিয়োগ করব। তাহলে পরে কোন ভেক্টরটা আছে? Q ভেক্টর। তাহলে আমাদের কি করতে হবে? Q ভেক্টর থেকে পরে আছে Q ভেক্টর, তাহলে আমাদের এই Q ভেক্টর থেকে বিয়োগ করতে হবে P ভেক্টর। সবসময় এই জায়গায় খেয়াল করতে হবে পরে কোন ভেক্টরটা আছে, যেটা পরে থাকবে সেই ভেক্টরটা আগে লিখতে হবে। তাহলে এই যে কি আছে? Q ভেক্টর, কারণ ডিরেকশন কি আছে? P বিন্দু থেকে Q বিন্দুতে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে Q বিন্দুটা আমাদের আগে লিখতে হবে 3I ভেক্টর -2 J ভেক্টর প্লাস 4 K ভেক্টর ব্র্যাকেট মাইনাস আছে P ভেক্টর -3I ভেক্টর প্লাস 4 J ভেক্টর প্লাস 5 K ভেক্টর। তাহলে আমরা এখানে লিখতে পারি 3I ভেক্টর -2 J ভেক্টর প্লাস 4 K ভেক্টর মাইনাস এ আর মাইনাস কি হয়? প্লাস 3I ভেক্টর মাইনাস আর প্লাস মিল হয় -4 J ভেক্টর মাইনাস আর প্লাস মিল হয় -5 K ভেক্টর। এখন আমরা এই যে এদিকে 3টা I ভেক্টর, এই যে 3টা ভেক্টর, তাহলে হচ্ছে 6I ভেক্টর, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -6 J ভেক্টর, এই যে হচ্ছে +4 K ভেক্টর, এসে -5। তাহলে আমাদের এই যে কি হবে? শুধু K ভেক্টর। তাহলে আমরা কি করব? এখন মান বের করব। অতএব মান, অতএব PQ ভেক্টরের মান বাইর করার সময় আমাদের অবশ্যই কি করতে হবে? এই ভেক্টরগুলো শুধু মান নিতে হবে। তাহলে আমরা লিখব PQ
ভেক্টর মডুলাস চিহ্ন, মানে এই মডুলাস চিহ্ন মানে বোঝায় মান। তাহলে আমরা ইকুয়াল লিখব রুট, প্রথমে কি আছে 6 স্কয়ার যোগ আবার কি আছে 6 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস কি আছে -1 হোল স্কয়ার। তাহলে রুট 6 হচ্ছে 36 যোগ 6 36 যোগ হচ্ছে 1, 36 আর সাথে যোগ করলে 72 আর 1 যোগ করলে 73, রুট 73। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো কত? রুট 73। আশা করি সবাই বুঝতে পারছো। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।